স্পেসিফিক কারো কোনো প্রবলেম আছে কিনা চ্যাপ্টার 5 নিয়ে? স্যার চ্যাপ্টার 5 এর অ্যাডজাসেন্ট চ্যাপ্টার 5 এর সরি চ্যাপ্টার 5 এর চ্যাপ্টার 5 এর অ্যাডজাস্টেড এন্ট্রিটা। অ্যাডজাস্টিং এন্ট্রি। ওকে, জি স্যার। ধরেন ফিজিক্যালি আমি কাউন্ট করে দেখলাম 50,000 টাকার গুডস থাকার কথা। আমার সিস্টেমে বলছে 50,000 টাকার গুডস থাকার কথা। আমি স্টোরে ঢুকলাম, স্টোরে ঢুকে কাউন্ট করে দেখলাম 40,000 টাকার গুডস আছে, তাহলে 10,000 টাকার গুডস নাই। এই 10,000 টাকার গুডস মিস ইউজ হয়েছে, হয় চুরি হয়েছে বা ওয়েস্টেজ হয়েছে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা আমার জন্য লস। এটার জন্য কস্ট কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এ চার্জ করতে হবে, এটা এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 10,000। ইনভেন্টরি কি বাড়বে না কমবে? অ্যাসেট কি বাড়বে না কমে যাবে? তাহলে ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট 10,000 10,000। এই জার্নাল এন্ট্রিটা দিলে পরে অ্যাসেটকে 10,000 টাকা কমালাম, ইনকাম স্টেটমেন্টে ইনকামও 10,000 টাকা কমালাম। তাহলে অ্যাসেট যদি 10,000 টাকা ব্যালেন্স শিটে কমে, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে থাকার অর্থ ইনকাম 10,000 টাকা কমেছে, তার মানে প্রফিটও 10,000 টাকা কমেছে। প্রফিট 10,000 টাকা কমার অর্থ হচ্ছে ইকুইটিও 10,000 টাকা কম আছে। স্যার অ্যাডজাস্টিং এন্ট্রি কি একটাই হওয়ার কথা? একটাই অ্যাডজাস্টিং এন্ট্রি, কোনো কিছু এখানে নাই। এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব করছি। স্যার জি স্যার স্ক্র্যাপ ভ্যালু বলতে কি কস্ট অফ গুডস সোল্ড বোঝায়? স্ক্র্যাপ জি স্যার। না, স্ক্র্যাপ ভ্যালু মানে স্যালভেজ ভ্যালু। কোন একটা মেশিন কিনলাম 10,000 টাকা দিয়ে, মেশিনটা 10 বছর ব্যবহার করব, 10 বছর ব্যবহার করার পরে 1,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু, তার মানে 1,000 টাকা স্যালভেজ ভ্যালু। এটা বিক্রি করে রিমেইনিং ভ্যালু 1,000 টাকা পাবো আমি। স্যার বইয়ে একটা ডুইট ছিল স্যার, ওইখানে এখন স্ক্র্যাপ ভ্যালুটা মেনশন করা ছিল, পরে দেখা গেল যে স্যার এটা হচ্ছে সেলারের জন্য কস্ট অফ গুডস সোল্ড যে অ্যাকাউন্টটা, ওইখানে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালুটা নেওয়া হচ্ছে। আপনি করতে দিয়েছিলেন যে একটা ডুইট, ওখানে স্যার এটা দেখেছি। না, স্ক্র্যাপ ভ্যালু তো আমার, তাহলে স্ক্র্যাপ ভ্যালু কস্ট অফ গুডস সোল্ড কে কমিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড কে কমিয়েছে না। স্ক্র্যাপ ভ্যালু মানে হচ্ছে আমার রিসিপ্ট, আমি পেয়েছি, ভবিষ্যতে পাবো, কোন একটা জিনিস বিক্রি করে টাকা পেয়েছি, তাহলে কি কস্ট অফ গুডস সোল্ড কি বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে, কস্ট অফ গুডস সোল্ড কমবে। তাহলে ঠিক আছে, স্ক্র্যাপ মানে স্যালভেজ ভ্যালু, কোনো কিছু বিক্রি করে রিমেইনিং ভ্যালু কত সেটা, এটা বেনিফিট। কতজন এসছি আমরা? স্যার 27 জন। আচ্ছা, তাহলে আগে খুশির খবর দিয়ে শুরু করি, না রেজাল্ট দিয়ে শুরু করবো আগে? আচ্ছা, সবাই একটু লিখে রাখি, মিট এক লাইনে, মিট টু, কুইজ টু, অ্যাসাইনমেন্ট টু। ঠিক আছে, একটা লাইনে লিখবো, মিট টু একটু গ্যাপ, কুইজ টু, তারপরে অ্যাসাইনমেন্ট টু। রূপম দাস স্বপ্নীল 16, 7, 8। নিশাত তামান্না 18, 8, 8। মেজবাউদ্দিন সাগর 15, 7, 8। আমিনুর রহমান নয়ন 14, 7, 7। নওশাবা হক 16, 7, 8। আনা নাইমান তুবা 16, 7, 8। সঞ্জিদা সিদ্দিকা তমা 16, 7, 8। শাহজালাল সুজা 14, 7, 8। নাইম আলী 15, 7, 8। সাদিয়া আহমেদ 17, 8, 8। আব্দুল ওয়াদুদ 14,
7, 8. Ishraq Ahmed, 15, 7, 8. Saber Hussain, 15, 7, 8. Shajjad Hussain Fahim, 16, 7, 7. Ishrat Jahan Iva, 17, 8, 8. Naveed Hussain, 13, 7, 7. Momin Hussain, 17, 7, 8. Ruksana Jahan, 17, 7, 8. Hassan Al Mamun, 15, 7, 8. Shakibul Islam, 17, 7, 8. Khobir Mia, 13, 7, 8. Amit Hassan, 13, 7, 8. 9, স্যার খবির মিয়া আবার বলবেন 13, 7, 8. Amit Hassan, 13, 6. Amit Hassan, 13, 7, 8. 9 Mia, 13, 6, 8. Ashfaqun Hassan Shadhan, 15, 7, 8. Fatima Tanzum Tuba, 15, 7, 8. Naurin Alam Mim, 18, 8, 8. Abdul Rahman Tamzil, 16, 7, 8. Kanis Fatima Kia, 14, 7, 8. Jannatun Arab Priti, 17, 8, 8. Mashuk Khan, 16, 7, 8. Farzana Yasmin Ripa, 16, 7, 8. Shafiul Mahmud Patho, 16, 8, 8. Tanvir Ahmed, 14, 7, 8. Rudro Kumar Das, 14, 7, 8. Zubair Al Hassan, 16, 7, 7. Faisal Mullah, 14, 7, 7. Nikhil Shariat Fardeen, 15, 7, 7. Rafaitul Karim, 14, 6, 8. Shantona Islam Nishi, 15, 7, 7. Maisha Binte Nafi Nishad, 18, 8, 8. Afrid Reza, 16, 7, 8. Faria Binte Bashar, 16, 8, 7. Riazuddin, 15, 7, 8. Godhuli Ahmed Shopnil, 14, 7, 8. Sajeda Akhtar Sanju, 18, 8, 8. স্যার Sorry. আরেকবার Sajeda Akhtar Sanju, 18, 8, 9. Assignment 2, 9. ওকে স্যার থ্যাংক ইউ কেউ শুনতে পারেনি এরকম কেউ আছে? স্যার আমি আছি স্যার আমি একটু ফার্স্ট জি স্যার, মিনিটটা আমি- শুনতে চাই আমি আইডি বলেন। 2017 324 035 সাজ্জাদ হোসেন সাজ্জাদ ফাহিম হোসেন ফাহিম, জি স্যার মিড টার্ম 16, কুইজ 7, অ্যাসাইনমেন্ট 7। আর কেউ? স্যার আমিনুর রহমান স্যার 2016 2016 110 110 257 57। মেজবাউদ্দিন সাগর, জি স্যার 15, 7, 8। স্যার প্রথমটা কি ছিল বুঝে নাই মিড টু 15, মিড Quiz. টু 15 7 8 কুইজ টু 7, অ্যাসাইনমেন্ট 8। স্যার আশফাকুন হাসান জি, স্যার। সাধন মিড 1 আইডি বলতে হবে সাধারণ। 2018 সরি 2015। 2018 আচ্ছা, কোনটা যাচ্ছে? মিড 1। জি স্যার মিড 1 16, 16।
মিড টু 15, কুইজ টু 7, অ্যাসাইনমেন্ট টু 8। ওকে স্যার। ওকে, আর কেউ আছে? স্যার নাবিদ হোসেন। স্যার 201611 জি স্যার। 2016 160, স্যার আমিনুর রহমান। আমিনুর রহমান। 2016110270 আচ্ছা, কোনটা থেকে জানতে চাচ্ছি? স্যার সেকেন্ড মিড। সেকেন্ড মিড 14, অ্যাসাইনমেন্ট 7, কুইজ 7। স্যার আমি স্যার আবার আমাদের জানতে অ্যাসাইনমেন্ট চাচ্ছি। মার্ক হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্টের মার্ক মানে কি স্যার গ্রুপে সবাই কি সেম দেওয়া হয়েছে? সবার সমান, সবার গ্রুপে সমান। স্যার আমার গ্রুপ মেম্বার একজন 9 পাইছে স্যার, আমি 7 আপনার অ্যাসাইনমেন্ট। কন্ট্রিবিউশন সমান নাই ওখানে, ওখানে গ্রুপ কন্ট্রিবিউশন সমান নাই। গ্রুপের ওকে মার্ক স্যার, সবার সমান, সবার সমান আছে। যে 9 পেয়েছে তার কন্ট্রিবিউশন সমান নাই, বেশি আছে। ওকে স্যার। আপনি কে বলছেন বলি একটু শুনি? স্যার আমিনুর রহমান। আমিনুর রহমান নয়ন। জি স্যার। হ্যাঁ, আপনি অ্যাসাইনমেন্ট 7, আপনার গ্রুপ মেম্বার সবার 7 আছে। আপনারা তো কেউ কোনো কাজই করেন নাই, আপনাদের গ্রুপে কেউ কোনো কাজই করেন নাই, আমি তো জানি ঘটনা। স্যার আমার মিড টু এর মার্কস একটু কম কম লাগতেছে স্যার, একটু বাড়াই দেওয়া যাবে স্যার? এক মার্ক বাড়াইলো। স্ক্রিপ্ট দেখতে হবে। আইডি কে নাম? আইডি বলি, আইডি বলি। হ্যালো স্যার 2018 310135 1810 স্যার যদি এক মার্ক 2 মার্ক বাড়াই দেন তাহলে অনেক ভালো হয় বাড়ানোর স্যার। ব্যাপার না, স্ক্রিপ্ট দেখতে হবে আবার। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। 10135 তো কেউ নাই। স্যার 2018 310135 310, রাইট। 3 রাফায়েতুল করিম। স্ক্রিপ্ট দেখতে হবে, নাম্বার বাড়তেও পারে কমতেও পারে। স্যার 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 কমান না স্যার প্লিজ। হ্যাঁ, দেখবো রে, বাড়াইলে বাড়ায় আরে ওকে স্যার, ওকে কমতেও পারে, তাই না? স্যার বলেন। স্যার আমি আমার মিড 1 আর মিড 2 দুইটার একটা নাম্বারও দেখতে পাইনি। আইডি বলি। 2019 230 230 025। আফরিদ রেজা। জি স্যার। আচ্ছা, মিড 1 এ 17। আগের মার্কস গুলো জানি, সব কিছুই জানি না? না স্যার। আচ্ছা, প্রথম ক্লাস কুইজ 8, ওকে। অ্যাসাইনমেন্ট 1 9, জি স্যার। মিড 1 17, জি স্যার। মিড 2 16, জি স্যার। ওকে স্যার। কুইজ 2 7, অ্যাসাইনমেন্ট 2 8। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমি আরেকটু কথা বলে নেই অ্যাসেসমেন্ট সম্পর্কে। এগুলো স্যার, জি স্যার স্যার আমি যখন মিড টু এর সাবমিশন করেছিলাম স্যার, ফার্স্টের মেইলটা আমার ভুল ছিল। আমি পরে আবার স্যার স্যার তুবা, আনা নাইমান তুবা। অসুবিধা নাই, আমি তো নাম দেখে স্ক্রিপ্ট দেখেই পরে। আপনার অনেকগুলো সাবমিশন ছিল, লাস্ট যেটা ছিল সেটাই জি স্যার, নাও। আমার দুইটা ছিল। হ্যাঁ, কোনো ওকে অসুবিধা স্যার, নেই, থ্যাংক লাস্ট যেটা ছিল সেটাই নাও। আচ্ছা, এখন আমি বলি ক্লিয়ার। স্যার সরি, কেউ কিছু বলবো? 2017 স্যার মার্কসটা। হ্যালো, হ্যালো জোরে বলি একটু, বলেন। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। না না, কেউ কিছু বলতে চাইলো? আচ্ছা, ঠিক আছে, আমরা শুনি। ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে অ্যাসাইনমেন্ট কুইজ যেগুলো আসবে সেগুলো এভারেজ হবে। আমরাও কিন্তু আমাদের কোর্স আউটলাইনে তাই বলেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কোর্স আউটলাইনে বলা আছে ইউনিভার্সিটির নিয়ম যেটা, একাধিক কুইজ হলে পরে নিড কি বলে
অ্যাসাইনমেন্ট হলে পারে সেগুলো এভারেজ হবে। আমি যেহেতু দুটো করে অ্যাসাইনমেন্ট, দুটো করে কুইজ দিয়েছি, বেস্ট যেটা আমি সেটাকে নেব। বেস্ট কাউন্ট করবেন? বেস্ট কাউন্ট। আচ্ছা স্যার। স্যার কুইজ অ্যাসাইনমেন্ট কি আর নেওয়া হবে না? না, কুইজ আর অ্যাসাইনমেন্ট আর নেওয়া হবে না, বেস্ট যেটা আছে আমি সেটাকে নেব দুটোর মধ্যে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, আচ্ছা স্যার। মিড 1 মিড 2 ঠিক আছে। মিড 1 মিড 2 দেওয়া আছে, সেটা মার্কস আছে। মিড 1 মিড 2 মার্কস আমার আগামী 2-3 দিনের মধ্যে ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। মিড 1 মিড 2 মার্কস পাঠিয়ে দিতে হয়, আগে জমা দিয়ে দিতে হবে। আচ্ছা, 16 তারিখে আমরা গ্রুপ অ্যাসাইনমেন্ট জমা দেব। আপনারা জানি না এটা কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন। গ্রুপ অ্যাসাইনমেন্ট দুটো ভিত্তিতে এটাকে ইভালুয়েট করা হবে, দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে। নাম্বার 1, আপনার ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি কত আছে এই গ্রুপে, ক্রিটিক্যালি কিভাবে অ্যানালাইজ করেছে সেটাকে আমি দেখব, নাম্বার 1। নাম্বার 2, রিসার্চ অ্যাবিলিটি কতটুকু আছে, আপনি কতটুকু রিসার্চ করেছেন। এই যে কোর্স চ্যাপ্টার 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার আমরা পড়লাম, 6টা চ্যাপ্টার থেকে কি জানলাম অ্যাকাউন্টিং এর। অ্যাকাউন্টিং এর একটা ভেরি বেসিক একটা এলিমেন্টারি কোর্স। এটা আমাদের এক্সপেকটেশন কি ছিল, একদম ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, এটা আমি জানতে চাই। এটা 10 মার্কস কিন্তু, বুঝতে পারছি? স্যার এক পেজের মধ্যে আসলে করাটা অনেক টাফ হয়েছে। কিছু না, কিছু না, 6টা চ্যাপ্টারের বেসিক জিনিসটা পয়েন্টগুলো বের করে নেবেন যে আমাদের কি শেখার দরকার ছিল, কি শিখেছি। এটাকে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে লিখবো? না, কোনো দরকার নাই। আপনার এখানে দুটো বা তিনটা প্যারাগ্রাফ হবে। ফার্স্ট প্যারাগ্রাফ আপনার গ্রুপ মেম্বার কিভাবে কন্ট্রিবিউট করেছেন, মেথোডোলজিটা কি ছিল সেটা বলবেন, আপনারা গ্রুপে কিভাবে কনভে করেছেন, কিভাবে ডিসকাস করেছেন, কিভাবে কন্ট্রিবিউট করেছেন, ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আপনারা কি অ্যাচিভ করেছেন। থার্ড প্যারাগ্রাফ আপনারা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে চান। দেখবেন, নেটে দেখবেন এ ধরনের রিপোর্ট বহু থাকে, কিন্তু এটাকে এক পেজে জাস্ট একটা সামারি ফর্মে প্রেজেন্ট করতে হবে। এটার উপরে 10 মার্কস। আমি দুটো বিষয় দেখব, ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি কেমন আর রিসার্চ অ্যাবিলিটি কেমন। এই দুটো জিনিসের উপর বেস করে মার্কস দেওয়া হবে। এই ফার্স্ট প্যারাটাতে কি লিখবো আবার একটু বলবেন? ফার্স্ট প্যারাগ্রাফে গ্রুপ মেম্বাররা কিভাবে কন্ট্রিবিউট করেছেন, মেথোডোলজিটা কি, আপনি যেটা লিখছেন সেটা কিসের উপর বেস করে। আপনি নেটের সাহায্য নিয়েছেন, অনেক বইপত্র দেখেছেন, গ্রুপ মেম্বারদের সাথে কথা বলেছেন, আর্কাইভাল কিছু ডকুমেন্ট নিয়েছেন, হ্যাঁ, ইন্টারভিউ করেছেন প্রত্যেক পার্টিসিপেন্টকে আপনারা নিজেরা। এইভাবে বলবেন যে ফার্স্ট প্যারাগ্রাফে কিভাবে এই রিপোর্টটা তৈরি হলো। সেকেন্ড, আমি বুঝবো যে আপনারা কি কি কাজ করেছেন। সেকেন্ড প্যারাগ্রাফে আমার একটা ইমপ্রেশন ধারণা তৈরি হবে যে আপনারা কি করেছেন। সেকেন্ড প্যারাগ্রাফে আমি জানতে চাবো যে আপনারা কি শিখেছেন, এই কোর্সটা থেকে কি শিখেছেন। থার্ড প্যারাগ্রাফে আমি জানবো এই কোর্সটার যে শিখলেন সেটাকে কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনারা। ওকে, এটার উপরে 10 মার্কস কিন্তু, বোঝা যাচ্ছে এটার গুরুত্বটা কি। আচ্ছা স্যার আমার নেট ছিল না, আমি আমার মিড 2 এর মার্কসটা জানতে পারি? পরে অন্য সময়। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আগামী 16 তারিখে আপনারা জমা দেবেন। জমা দিলে পরে আমি 16, 17, 18 মধ্যে পুরো মার্কসটা আমি একটা রেডি করে ফেলব। লাস্ট ক্লাস আমাদের 22 তারিখ, ঠিক কিনা? জি স্যার। শুধুমাত্র ফাইনালের 20 মার্কস ছাড়া বাকি 80 মার্কস আমি অ্যানাউন্স করে দেব আগামী 22 তারিখে। এখানে কিন্তু ভেরি ট্রান্সপারেন্ট, আমার কাছে কোনো রাগ ঢাকের কিছু নাই। 80 মার্কস আমি ডিসক্লোজ করে দেব আপনাদের অ্যাচিভমেন্ট কতটুকু এই সেমিস্টারে। 80 মার্কস শুধুমাত্র ফাইনাল ছাড়া। আমি এর মধ্যে যাদেরকে ইন্টারভিউ করেছি, ভাইবা নিয়েছি, সেই মার্কস গুলো এর মধ্যে ইনক্লুড করা থাকে। পার্টিসিপেশন আছে, অ্যাটেন্ডেন্স আছে, সবকিছু রেডি করে 80 মার্কস রেডি করে আগামী 22 তারিখে আমি জানিয়ে দেব 80-র মধ্যে কে কত পেলেন। বাকি 20 মার্কস বাকি থাকবে। আপনারা বারবার ভুলে যান যে আগের পড়াশোনার সাথে ইউনিভার্সিটির পড়াশোনার একটু পার্থক্য আছে। ইউনিভার্সিটির পড়াশোনা ভেরি মাচ কনসেপচুয়াল,
এটা কনসেপ্টটাকে আত্মস্থ করতে হয়। অঙ্ক জানলাম, অঙ্ক করতে পারলাম, দ্যাট ইজ নট ইনাফ, সেটা যথেষ্ট না। আপনি নিজেকে কতটা তৈরি করছেন জব মার্কেটের জন্য। জব মার্কেটে যখন জিজ্ঞেস করবে তখন এইগুলোকে কিভাবে আমরা উত্তর দেব তার প্রস্তুতিটা। তো টার্সিয়ারি লেভেলের পড়াটা এইরকমই, প্রথমে থিওরিটা ভালো করে পড়তে হয়, তারপরে অঙ্ক দেখতে হয়, অঙ্ক পড়ার পরে অঙ্কের সাথে মিলিয়ে আবার থিওরিটাকে দেখতে হয়, তাহলে সারা জীবনের জন্য মনে থাকে। আর আমরা শুধু যদি অঙ্ক করি, অঙ্ক পারি, তাহলে পরের সেমিস্টারে যে আর দেখবো যে থিওরিও পারি না, অঙ্কও পারি না। অ্যাকাউন্টিং এত কঠিন কিছু না, আবার সহজ কিছুও না। ভালো করে বিষয়টা বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, যাতে সারা জীবনের জন্য মনে থাকে। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার রিপোর্টটা কি হাতে লিখবো নাকি স্যার টাইপ করব? কম্পোজ করে দিলে ভালো, কম্পোজ করে দেবেন, পিডিএফ করার দরকার নাই। নরমালি 2টা পেজ হবে। ফার্স্ট একটা পেজে কভার লেটার থাকবে, যেটার মধ্যে আপনাদের নেম আইডি থাকবে। সেকেন্ড পেজে জাস্ট রিপোর্টটা থাকবে, সামারি রিপোর্টটা থাকবে। আচ্ছা স্যার। এই আর আমি কিন্তু স্যার মিড 2 এর মার্কটা কি আজকে বলবেন নাকি একবারে নেক্সট ক্লাসে সব মার্কের সাথে বলে দিবেন? সবাইকে বলে দিচ্ছি, আপনি ছিলেন না? না স্যার, আমার অ্যাকচুয়ালি নেট ছিল না, আমি মাত্র একটু আগেই জয়েন করেছি। আইডি বলি, স্যার আইডি 2017 330032। ইশরাত জাহান ইভা। জি স্যার। আচ্ছা, ইভা মিড টু 17, কুইজ টু 8, অ্যাসাইনমেন্ট টু 8। স্যার আমারটা একটু দেখেন স্যার, কানিজ ফাতেমা কেয়া। আইডি বলি। স্যার আমিও ছিলাম না স্যার। আচ্ছা, কেয়া 2018 16114, কেয়া মিড টু 14, কুইজ টু 7, অ্যাসাইনমেন্ট টু 8। জি স্যার ঠিক আছে। স্যার আমারটা যে একটু দেখবেন। বলেন, আইডি বলেন। স্যার 2018160219। শফিউল মাহমুদ পার্থ। জি স্যার। as quiz to 8, assignment to 8. স্যার মিড 2 এর নাম্বারটা শুনতে পাইনি, আপনার কথাটা কেটে গিয়েছিল। হলো। ওকে স্যার। স্যার আমারটা একটু দেখবেন স্যার। আইডি 2019310104। ফারিয়া বিনতে বাশার। জি স্যার, জি স্যার। আচ্ছা, মিড টু 16, কুইজ টু 8, অ্যাসাইনমেন্ট 7। ওকে স্যার। স্যার আমারটা স্যার 2018 18 222 012। 220 রুদ্র কুমার দাস। জি স্যার। আচ্ছা, 14 মিড টু, কুইজ টু 7, অ্যাসাইনমেন্ট টু 8। আর কেউ আছে? স্যার কুইজ আর অ্যাসাইনমেন্টে তো আপনি বেস্ট ওয়ান কাউন্ট করবেন। হ্যাঁ, জি স্যার। কুইজ এবং অ্যাসাইনমেন্টে বেস্টটা নেব। কেউ কি চাই এভারেজ করে দিতে? না স্যার। না স্যার। নো স্যার। না স্যার, টেস্ট ওয়ানই ভালো। আচ্ছা, এখন আমরা পড়াশোনায় আসব, তার আগে বলে নেই ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু ভেরি মাচ কনসেপচুয়াল। খুব কনসেপ্টের উপর ভালো করে বুঝতে হবে। অঙ্ক থাকবে, কনসেপ্ট থাকবে, সেখানে কনসেপ্ট গুলো ভালো করে উত্তর দিতে হবে। মিড টু কোয়েশ্চেন দেখে নিশ্চয়ই বোঝা গেছে, তাই না? জি স্যার। কনসেপ্ট গুলো খুব খুব ভালো করে বুঝতে হবে, কনসেপ্টের উপর বেস করে আনসার করতে হবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার, খাতা দেখলেই বোঝা যায় আমি অঙ্ক করতে পারি, দ্যাট ইজ নট ইনাফ। আমার কাছে সেটার কোনো গুরুত্ব নাই। আমার কাছে গুরুত্ব হচ্ছে আমি প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো কিনা, যে কোনো কনসেপ্ট। কাজেই সেটাই আমার কাছে গুরুত্ব। মুখস্থ করার কিছু নাই, বুঝে বুঝে পড়তে হবে, বুঝতে হবে। 20-এ 20 পাওয়া সম্ভব, 20-এ 0 পাওয়াও সম্ভব ফাইনাল পরীক্ষা। কাজেই যে কেউ ভালো করতে পারে। কাজেই ভালো করে পড়াশোনা শুরু করে দিই। চ্যাপ্টার 5 আমরা পড়ে এসেছি, আজকে চ্যাপ্টার 6 শুরু করব। এটাও ইনভেন্টরি।
এই চ্যাপ্টারও ইনভেন্টরি। জি স্যার একটা প্রশ্ন ছিল, ওই আগের চ্যাপ্টারে যে পারচেজ ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট, ওইখানে কিছু টার্ম ছিল স্যার, 2/10, N/30, N/60 স্যার, এগুলোর মানে আমি ঠিক বুঝতে পারি না, মানে স্যার এইটা ইন্টারপ্রিট করবো কিভাবে? এটা তো ইম্পর্টেন্ট জিনিস। 210 N30 যদি এরকম থাকে বা 310 N30, তার মানে হচ্ছে you need to pay within 30 days. If you pay within 10 days, you can get 2% discount. আপনাকে 30 দিনের ভেতরে টাকা দিতেই হবে। যদি 10 দিনের ভেতরে টাকা দেন, আপনি 2% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? জি স্যার। 4 তারিখে আপনি কিনেছেন, যদি 14 তারিখের ভেতরে টাকা পে করেন, তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন। 3800 টাকার গুডস কিনেছিলেন, 300 টাকা ফেরত দিয়েছেন, তাহলে আপনাকে পে করতে হবে কত? 3500 টাকা। 3500 টাকার মধ্যে 2% ডিসকাউন্ট, তার মানে 70 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন যদি 14 তারিখের ভেতরে টাকা পে করতে পারেন। আর যদি 30 দিনের ভেতরে দেন, তাহলে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। তাহলে 14 তারিখটা খেয়াল করতে হবে, ওই তারিখের মধ্যে এসছে কিনা। যদি পেমেন্ট করতে পারি, তাহলে আমার এন্ট্রি কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট পারপিচুয়ালে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 3500, ক্যাশ ক্রেডিট 3430, ইনভেন্টরি ক্রেডিট 70 টাকা। এটা পারপিচুয়ালে। পিরিয়ডিকে এন্ট্রি হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। ভালো করে গ্রুপে বসে পড়া শুরু করি। আচ্ছা, আজকে আমরা ইনভেন্টরি আবার আরেকটু অ্যাডভান্স বিষয় দেখার চেষ্টা করব। প্রথম, ক্লাসিফাইং ইনভেন্টরি। ইনভেন্টরিকে আমরা কিভাবে ভাগ করি? হাউ এ কোম্পানি ক্লাসিফাইজ ইটস ইনভেন্টরি, whether the firm is a merchandiser. যার ব্যবসার হিসাব করছি, সে কি মার্চেন্ডাইজার নাকি ম্যানুফ্যাকচারার? যদি মার্চেন্ডাইজার হয়, তাহলে তার রেকর্ডিং একভাবে হবে। যদি ম্যানুফ্যাকচারার হয়, তার রিপোর্টিং আরেকভাবে হবে। ইন এ মার্চেন্ডাইজিং company such as described in chapter 5, আমাদের আগের চ্যাপ্টার, inventory consists of many different items. For example, in a grocery store, canned goods, dairy product, meat, produce are just a few of the inventory items on hand. আজকে 31শে ডিসেম্বর। ইনভেন্টরি মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, ক্লোজিং স্টক। আমরা ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে সমাপনী মজুদ পণ্য, যে গুডস বিক্রি হবে না, সেটাকে দেখাবো। আজকে 31শে ডিসেম্বর, আমাদের পাড়ায় একটা গ্রসারি স্টোর আছে, এখানে ব্রেড, বিস্কিট, বাটার, জ্যাম এগুলো আছে। হিসাব করে দেখলাম 30,000 টাকার গুডস আজকে 31শে ডিসেম্বর বিক্রি হয়নি। তাহলে 31শে ডিসেম্বরের ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে আমরা দেখাবো শুধুমাত্র একটা ক্যাটাগরি, দ্যাট ইজ ইনভেন্টরি। এই গুডস গুলোর দুটো কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার 1, দে আর ওন্ড বাই দ্য কোম্পানি, আমরা নিজেরা এগুলোর মালিক। এবং নাম্বার 2, দে আর ইন এ ফর্ম রেডি ফর সেল টু কাস্টমার ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। আমরা কাস্টমারদের কাছে এগুলো অর্ডিনারি কোর্স অফ বিজনেসে বিক্রি করে দিতে পারি, রেডি ফর সেল। সো merchandisers need only one inventory classification, that is merchandise inventory, to describe the many different items that make up the total inventory. আমরা ব্যালেন্স শিটে যখন ইনভেন্টরি দেখাবো, তখন একটা টাইটেলেই দেখাবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ আমরা মার্চেন্ডাইজার। আমরা কারো কাছ থেকে গুডস কিনেছি, গুডস বিক্রি করেছি। গুডস যখন কিনেছি এবং গুডস যখন বিক্রি করেছি, তখন বিভিন্ন ধরনের এন্ট্রি দিয়েছি। যেগুলো বিক্রি হয়নি বছরের শেষে, সেগুলোকে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই নামে দেখাচ্ছি। কিন্তু আমরা যদি ম্যানুফ্যাকচারার হই, ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সাম ইনভেন্টরি মে নট ইয়েট বি রেডি ফর সেল। As a result,
manufacturers usually classify inventory into three categories: finished goods, working process, and raw material. একজন ম্যানুফ্যাকচারার তিনটা ক্যাটাগরিতে ব্যালেন্স শিট ইনভেন্টরিকে দেখায়। একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল। ফিনিশ গুডস ইনভেন্টরি is manufactured items that are completed and ready for sale. Working process is that portion of manufactured inventory that has been placed into the production process but is not yet complete. Raw materials are the basic goods that will be used in production but have not been placed into production. ধরেন আমরা গ্রসারি স্টোর না, মার্চেন্ডাইজার না, আমরা একটা ম্যানুফ্যাকচারার। মানে কি? আমরা একটা বেকারির ব্যবসা করি, আমরা বেকার। আমরা রুটি তৈরি, ব্রেড তৈরি করি। তো আমাদের ফ্লাওয়ার আছে, আমাদের অয়েল আছে, বাটার আছে, আমাদের সুগার আছে। আজকে 31শে ডিসেম্বর আমরা 100টা ব্রেড তৈরি করেছিলাম, 30টা ব্রেড বিক্রি হয়নি। তাহলে 30টা আমরা লিখবো ব্যালেন্স শিটে ইনভেন্টরি ফিনিশ গুডস, 30টার ভ্যালু এক একটা 10 টাকা করে, 300 টাকা। তাহলে ফিনিশ গুডস এর ভ্যালু আমরা দেখাবো, রাইট? জি স্যার। তারপরে দেখাবো নিচে সাবটাইটেলে ওয়ার্কিং প্রসেস, যেটা আমরা মেশিনে দিয়েছি, কিছু ফ্লাওয়ার, কিছু সুগার, কিছু বাটার, যেগুলো এখনো প্রসেস হয়নি। এটাও ইনভেন্টরি, এটাকে বলবো ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি। আর 31শে ডিসেম্বরে আমাদের 1 বস্তা সুগার আছে, 2 বস্তা ফ্লাওয়ার আছে, 3 ক্যান বাটার আছে, এগুলো এখনো বিক্রি হয়, মানে প্রসেসে যায়নি, সেগুলোকে আমরা বলবো র ম্যাটেরিয়াল। কাজেই যদি ম্যানুফ্যাকচারার হই, আমাদের ইনভেন্টরি ক্যাটাগরিতে 3টা জিনিস আসবে। একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল। ওকে, তিনটাই কি আমাদের নিয়ে কাজ করতে হবে ম্যানুফ্যাকচারিং এ? হ্যাঁ, তিনটাই ব্যালেন্স শিটে রিপোর্ট করতে হবে। আচ্ছা, many companies have significantly, page number 251, many companies have significantly lowered inventory levels and costs using just-in-time inventory. অনেক কোম্পানি খুব কম ইনভেন্টরি রাখে, যেটাকে আমরা বলি জাস্ট ইন টাইম ইনভেন্টরি। Under a just-in-time method, companies manufacture or purchase goods just in time for use. যখন দরকার হবে তখন ইনভেন্টরি কিনবো। আমরা ওয়্যারহাউসে ইনভেন্টরি রাখি না। যেমন আমরা পেন বিক্রি করি, আমরা 10টা পেন বিক্রি করি, কিনেছি 10টা পেন বিক্রি করার জন্য। তো নর্মালি সারা বছরে হয়তো আমরা 5-6টা পেন বিক্রি করি। একদিন এক ক্লায়েন্ট আসলো, এসে বলল 1 কোটি পেন দেন। আমাদের ইনভেন্টরি কি 10টা পেন আছে? 1 কোটি পেন আছে? না। তাহলে কি আমরা বিক্রি করতে পারবো? না স্যার। তাহলে আমার ইনভেন্টরি নাই। ওকে, এটা একটা শিক্ষা হলো আমার। এটা একটা কস্ট ইনকার করে। যখন কোনো কিছু হাতছাড়া হয়ে যায়, পর্ব করি আমরা, তখন সেটাকে বলে অপরচুনিটি কস্ট। মনটা খারাপ হয়ে গেল, আমরা 1 কোটি মার্কেট 1 কোটি পেন কিনলাম, কিনে মনে করলাম এবার ভালো ব্যবসা করব। সারা বছরে 1 কোটি থেকে আমরা 2টা পেন বিক্রি করলাম। এটা কি ভালো হইলো? না স্যার। 1 কোটি পেনে রাখার জন্য ইনভেন্টরি ওয়্যারহাউস ভাড়া করেছি, মানুষ ঠিক করেছি, কাজে লাভ হলো না। তাহলে কতটুকু রাখবো সেটা নির্ভর করবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এর পরের সেমিস্টারে আপনারা যখন 201 করবেন তখন জানবেন এটা কতটুকু রাখবো আমরা। ডেল, কম্পিউটার কোম্পানি ডেল is famous for just-in-time inventory. Dell is famous for having developed a system for making computers in response to individual customers' requests, even though it makes each computer to meet each customer's particular specification. Dell is able to assemble the computer and put it on a truck in less than 48 hours. 48 ঘন্টার কম সময়ে আপনার নিজস্ব স্পেসিফিকেশন অনুযায়ী ডেল ডেলিভারি দিয়ে দিতে পারে ট্রাকে।
by integrating its information system with those of its supplier. তার সাপ্লায়ারদেরকে তার নেটওয়ার্ক এত স্ট্রং, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সে ডেলিভারি দিয়ে দিতে পারে, আপনার স্পেসিফিকেশন যাই হোক না কেন। বাট ডেল রিডিউসড ইটস ইনভেন্টরি টু নিয়ারলি জিরো। তার ওয়্যার হাউসে ডেলের কোনো কম্পিউটার নাই, কিন্তু তার লক্ষ লক্ষ কোটি কোটি সাপ্লায়ার আছে যাদেরকে নেটওয়ার্কিং এর মাধ্যমে সে অর্ডার ডেলিভারি দেয়। This is a huge advantage in an industry where products become obsolete nearly overnight. এই মেথডটাকে আমরা বলি জাস্ট ইন টাইম ইনভেন্টরি। যখন দরকার তখন ইনভেন্টরি কিনবো বা প্রডিউস করবো, আগে থেকে স্টক করে রাখবো না। তবে এর জন্য নেটওয়ার্কিং দরকার, সাপ্লায়ার দরকার, সেই রকম ক্যাপাসিটি বিল্ড করতে হবে। ডিটারমিনিং ইনভেন্টরি কোয়ান্টিটিস, কতটুকু ইনভেন্টরি রাখবো তা নির্ভর করবে দুটো বিষয়ের উপরে। নাম্বার ওয়ান, ফিজিক্যাল ইনভেন্টরি, গুডস অন হ্যান্ড। আমি স্টোরে যে গুনে দেখবো কয়টা ইনভেন্টরি আমার হাতে আছে, সেই কয়টাই আমার ইনভেন্টরি। অথবা ডিটারমিনিং দ্য ওনারশিপ অফ দ্য গুডস। প্রথমটা তো খুব ইজি, আমার সিস্টেমে বলছে 500টা 10 টাকা করে 5000 টাকার ইনভেন্টরি থাকবে, আমার সিস্টেমে বলছে, কম্পিউটারাইজ সিস্টেমে। আমি স্টোরের ভিতরে ঢুকে দেখলাম যে আমার 500 জায়গায় 300টা আছে, তাহলে 10 টাকা করে 3000 টাকার গুডস আছে, টাকার কথা 5000 টাকা। তাহলে ফিজিক্যাল ইনভেন্টরি আমি কাউন্ট করতে পারি কত টাকার গুডস থাকার কথা নাই, কেন নাই বের করতে পারি। স্যার 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 আমার তো এখন অ্যাডভাইজিং শুরু, আমি কি অ্যাডভাইজিংটা করে আবার ক্লাস জয়েন দিব? অবশ্যই, কোনো অসুবিধা নেই। তাদের অ্যাডভাইজিং তারা চলে যায়, এসে আবার জয়েন করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমার অ্যাডভাইজিং অ্যাডভাইজিং তারা চলে যায়, অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স পরে দিয়ে দেবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ডিটারমিনিং ওনারশিপ অফ গুডস, গুডস এর ওনারশিপ কার থাকবে। আচ্ছা, ওনারশিপ নির্ভর করে দুটো বিষয়ের উপরে, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। মনে আছে আমাদের গত চ্যাপ্টারে পড়ার কথা? জি স্যার। আচ্ছা, শিপিং পয়েন্ট হচ্ছে ফর্মাল পয়েন্ট যেখান থেকে গুডস ডেলিভারি দেওয়া হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, গাবতলী বাস স্ট্যান্ড, মানে ফর্মালি যেখান থেকে গুডস ট্রান্সফার করা হয়, ক্যারিয়ার যে জায়গাটা থাকে সেটাকে বলে এফওবি শিপিং পয়েন্ট। আর এফওবি ডেস্টিনেশন হচ্ছে বায়ার যে জায়গাটাতে আছে। আচ্ছা, দুটো বিষয়। নাম্বার ওয়ান, when the terms are FOB shipping point, ownership of the goods passes to the buyer when the public carrier accepts the goods from the seller. আফতাবনগর থেকে কমলাপুর, কমলাপুর থেকে চিটং, চিটং থেকে হাটহাজারী, মনে আছে আমাদের এক্সাম্পলটা? জি স্যার। ওকে, কমলাপুর রেলওয়ে স্টেশন যখন গুডস বুঝে নিয়েছে তখনই বুঝতে হবে বায়ার গুডস এর টাকা পে করবে, ট্রান্সপোর্টের টাকা পে করবে, তাহলে গুডস এর মালিকানা, ওনারশিপ বায়ারের। আরেকবার বলি, ownership of the goods passes to the buyer when the public carrier accepts the goods from the seller. Public carrier যখন এফওবি শিপিং পয়েন্টে পাবলিক ক্যারিয়ার যখন গুডস অ্যাকসেপ্ট করে নেয় তখন বুঝতে হবে গুডস এর মালিকানা বায়ারের, সেলারের না। আজকে যদি 31শে ডিসেম্বর হয়, আমরা গুডস ট্রান্সপোর্ট করেছি বাট এখনো কমলাপুর রেলওয়ে স্টেশনে বুক করি নাই, আজকে সারা রাত বাইরে থাকবে, কমলাপুর স্টেশনে খোলা আকাশের নিচে থাকবে। তাহলে আজকে যদি 31শে ডিসেম্বর হয়, গুডস আমরা আমাদের হিসাবের ব্যালেন্স শিটে দেখাবো, বায়ার হাটহাজারী দেখাবে না। কিন্তু যদি কমলাপুর স্টেশনে বুক করে ফেলি, এটা হয়তো 2 দিন 3 দিন পরে বায়ারের হাতে পৌঁছাবে, তা যেদিনই পৌঁছাক কোনো বিষয় না। এফওবি শিপিং পয়েন্ট যদি টাচ করে, গুডস এর মালিকানা বায়ারের। নাম্বার 2, এফওবি ডেস্টিনেশন, যতক্ষণ পর্যন্ত বায়ারের হাতে গুডস না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত গুডস এর মালিকানা সেলারের। When the terms are FOB destination, ownership of the goods remains with the seller until the goods reach the buyer.
আরেক ধরনের ব্যবসা আছে যেটাকে আমরা বলি কনসাইনমেন্ট বিজনেস। সে ফর এক্সাম্পল আমাদের 3টা গাড়ি আছে, আমরা গাড়ি 3টা বিক্রি করব, একটা বড় গাড়ির কোম্পানিকে দিলাম, তারা তাদের শোরুমে গাড়িগুলো রাখলো, বিক্রি করে দেবে, তার বিনিময়ে তারা কিছু কমিশন পাবে। এই ধরনের বিজনেসকে আমরা বলি কনসাইনমেন্ট বিজনেস। In some lines of business, it is common to hold the goods of other parties and try to sell the goods for them for a fee, but without taking ownership of the goods. These are called consigned goods. আজকে 31শে ডিসেম্বর যদি আমাদের এজেন্ট আমাদেরকে বলে প্রিন্সিপাল বা কনসাইনর, আর যে বিক্রি করে দেবে তাকে বলে এজেন্ট বা কনসাইনি। যদি কনসাইনি গুডস বিক্রি করতে না পারে, তাহলে আজকে যদি ব্যালেন্স শিট তৈরি করি, আমরা আমাদের অ্যাসেট হিসেবে দেখাবো না কনসাইনি অ্যাসেট হিসেবে দেখাবো? শুনতে পাচ্ছি? জি স্যার, স্যার শুনতে কনসাইন জি স্যার। কনসাইনর আমরা, গুডস বিক্রি হয়নি, আমরা আমাদের অ্যাসেট হিসেবে দেখাবো নাকি যাকে দিয়েছি তারা দেখাবে? আমরা আমাদের অ্যাসেট হিসেবে দেখাবো, কনসাইনি দেখাতে পারবে। ভালো করে কোয়েশ্চেনটা পড়েন, ডু ইট, সবাই খুব ভালো করে কোয়েশ্চেনটা পড়েন। পড়েছি সবাই কোয়েশ্চেনটা? জি স্যার। আচ্ছা, has been company completed its inventory count. It arrived at a total inventory of 200,000. আমরা দেখলাম $2 লাখ ইনভেন্টরি আমাদের আছে। As a new member of Hasbin's accounting department, you have been given the information listed below. নিচের ইনফরমেশন গুলো আপনাকে দেওয়া হয়েছে। Discuss how this information affects the reported cost of inventory. Inventory 2 লাখ ঠিক আছে কিনা সেটা আপনাকে ডিটারমিন করতে হবে। Number 1 has been included in the inventory goods held on consignment for false company costing 15,000. ফলস কোম্পানি থেকে আমরা 15,000 টাকার গুডস কনসাইনমেন্ট বিজনেসে এনেছি, সেটা 2 লাখের মধ্যে ইনক্লুড করা আছে। এটা কি 2 লাখের মধ্যে থাকবে? বুঝতে পারছি? স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার, আবার একটু কনসাইনমেন্ট বিজনেসের মাধ্যমে 15,000 টাকার গুডস আমরা এনেছি, আমরা কি এজেন্ট না প্রিন্সিপাল?
কনসাইনমেন্ট বিজনেসটা বোঝালাম, আপনি ছিলেন ক্লাসে? জি স্যার। কনসাইনমেন্ট বিজনেসের মাধ্যমে গুডস আমরা এনেছি, আমরা কি প্রিন্সিপাল না এজেন্ট? স্যার এজেন্ট। তাহলে goods যদি বিক্রি না হয় তাহলে এই 2 লাখ টাকার মধ্যে কি আমরা এই গুডস এর মালিকানা কি আমাদের না অন্য কোম্পানি? অন্য কোম্পানি। তাহলে কি আমাদের 2 লাখ টাকার মধ্যে দেখানো ঠিক আছে না 15,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে? 15,000 বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে 2 লাখ থেকে 15,000 বাদ দিয়ে দেখালাম, তাহলে এটা আমাদের ইনভেন্টরি দাঁড়ালো 1,85,000 টাকা। নাম্বার 2, the company did not include in the count purchase goods 10,000 which were in transit, trans FOB shipping point. 10,000 টাকার গুডস ট্রানজিটে আছে, এটাকে FOB শিপিং পয়েন্টে আমরা কিনছি, কিন্তু আমরা গুডস যখন কিনছি FOB শিপিং পয়েন্টে কিনছি, আমাদের হাতে আসে পৌঁছায় নিয়ে, এটা এখনো ট্রানজিটে আছে। এই গুডস কি আমাদের না যে বিক্রি করেছে তাদের? FOB শিপিং পয়েন্টে গুডস এর মালিকানা কার? শিপিং পয়েন্ট আমাদের, আমাদের এটা, কারণ FOB শিপিং পয়েন্টে বায়ারের মালিকানা। তাহলে বায়ার আমরা 10,000 টাকার গুডস কিনেছি, সেটাকে ধরি নাই, তাহলে এটাকে ধরলাম 10,000 টাকা। নেক্সট, the company did not include in the count sold inventory with a cost of 12,000 which was in transit, terms FOB shipping point. FOB শিপিং পয়েন্টে 12,000 টাকা আমরা বিক্রি করেছি, এটাকে ধরি নাই, এই 2 লাখের মধ্যে নাই, এটা কি ঠিক আছে না ঠিক নাই? কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। FOB শিপিং পয়েন্টে মালিকানা কার? স্যার আমাদের। আমাদের, আমরা বিক্রি করেছি, আমাদের মালিকানা FOB শিপিং পয়েন্টে। FOB শিপিং পয়েন্টে মালিকানা বায়ারের, যে কিনবে তার।